Good morning friends, very good morning and welcome back to my YouTube channel SRC Destination। আজকে সানডে আর বেরিয়ে পড়েছি আজকে সানডে রাইডে। অন্যদিন যাই ওই দিক দিয়ে, আজকে যাচ্ছি এদিক দিয়ে, তার কারণ আজকে আমার সঙ্গে আছে অনিন্দদা। দুজনে মিলে প্ল্যান করলাম প্রথমে যে যাবো ঘাটশিলার দিকে। দেন দেখলাম কলকাতাতে এত গরম যে ঘাটশিলা গিয়ে পৌঁছানো তো অসম্ভব ব্যাপার এই গরমে। তাই ভাবলাম কাছাকাছি কোথাও ঘুরে আসি, তাই প্ল্যান করে ফেললাম টুক করে একটা। আর তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাট হয়ে হয়তো আমরা যাবো দেউলটি, আর নইলে ওখানে গিয়ে ডিসাইড করবো যে আমরা ফিল্ম সিটি যাবো কি না, যেটা আছে ডুকিতে। তো চলুন আগে অনিন্দদাকে পিক করি, দেন আমরা ডিসাইড করবো যে আমাদের ডেস্টিনেশন কোথায় হতে চলেছে। তার সঙ্গে আরেকজন বন্ধু আসবে, আরেকজন দাদা বলতে পারেন, বন্ধু বলতে পারেন, সেও আসবে ধুলাগড় টোল প্লাজাতে। তো আগে এখান থেকে বেরোই, দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। সো রাইট নাও আমি এখন এসে গেছি বিটি রোডে। রাস্তা ফাঁকা, কিন্তু একটা গুমোট হয়ে আছে ওয়েদার এখনও। সকালবেলার যে একটা খুব সুন্দর হাওয়া দেয়, সেই হাওয়া এখন আমরা পাইনি। বাইক চালানোর জন্য একটা হাওয়া লাগছে গায়ে, ঠিক কথা, কিন্তু সকালবেলা যারা সুন্দর হাওয়া দেয় সেই হাওয়া কিন্তু এখন আমরা পাইনি। গাছের পাতা এখনো অবধি নড়ছে না, মানে প্রচণ্ড গুমোট। আর কলকাতা দেখিয়েছে যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, দেখা যাক যে বৃষ্টি হয় কি হয় না। জানি না সাউন্ড কেমন আসছে না আসছে, কারণ আমি সেটআপ চেঞ্জ করেছিলাম মাঝখানে একবার, আবার নতুন সেটআপে লাগিয়েছিলাম। নতুন মাইকের অর্ডার দিয়েছি, সেটাও এখন অবধি আসেনি, তো মনে দুঃখ আছে। তার মধ্যে বেরিয়ে পড়েছি, চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মোড়। আর এই ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, আমরা যাবো বাঁ দিকে। আজকে যেহেতু সানডে, আজকে অনেক বাইকার্সকে দেখতেও পাবো, কিন্তু জানি না গরমে কজনকে দেখতে পাবো, কারণ কলকাতায় এখন গরম মোটামুটি 38 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করছে। আর দেখতে দেখতে চলে এসেছি বালি ব্রিজে। বাঁ দিকে মা গঙ্গা, ডান দিকেও মা গঙ্গা, তার সঙ্গে ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল। ডান দিকের যে রাস্তাটা সেটা দিল্লি রোড, এবং বাঁ দিকের যে রাস্তাটা সেটা হচ্ছে বোম্বে রোড। আই মিন খড়গপুরে বোম্বে রোডে যাবে, এবং ওটা মাঝখান দিয়ে কেটে আবার চেন্নাই রোডে বেরিয়ে যায়। আর এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। ধুলাগড় টোল প্লাজার দিকে এগোচ্ছি আমরা এখন। এখান থেকে ধুলাগড় টোল প্লাজা আর আনুমানিক 200 থেকে 300 মিটারের মতন। তো এখানে আমাদের আরেকজন দাঁড়াবে, সে এখন টোল ক্রস করে দাঁড়িয়েছে নাকি টোলের আগে দাঁড়িয়েছে সেটা ঠিক জানি না। আমরা দাঁড়িয়েছিলাম ধুলাগড় টোল প্লাজাতে। তো এখান থেকে বেরোলাম জাস্ট একটা চা খেয়ে সকালবেলায়, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় চাটাও খেয়ে আসিনি। চারটে লোক, চারটে, কোনো হেলমেট নেই, কোনো কিচ্ছু নেই। ছপ্পি প্রো যাকে বলে, ছপ্পি প্রো, একটাই 4 জন, না হেলমেট না কোনো কিছু। সানডে রাইড চলছে আজকে, যদিও আবহাওয়া খুবই সুন্দর, খুবই সুন্দর আবহাওয়া। আমরা এখন দাঁড়িয়েছি ঠিক কোলাঘাটের একটু আগে। এই সামনে ব্রিজের থেকে বাঁদিক নেবো আমরা, কোলাঘাট ক্রস করবো না, পরে হয়তো কোলাঘাট ক্রস করবো। আকাশে দেখতে পাচ্ছেন মেঘ ভর্তি আকাশে, শুধু ভাবছি যেন বৃষ্টি না হয়। এই যে রাস্তাটা, ডান দিকের রাস্তাটা, এটা যাচ্ছে কোলাঘাটের দিকে, আর আমরা যাচ্ছি বাঁ দিকে রূপনারায়ণ নদীর দিকে। এখানে একটা রূপনারায়ণ কুঠি আছে, আর তার সঙ্গে সোনার বাংলা আছে, কিন্তু এটা আইটিসি সোনার বাংলা কিন্তু নয়। আমরা যাব বাঁ দিকে, ডান দিকে চলে গেলে পরে আবার ইউটার্ন দিয়ে উপরে উঠতে পারা যাবে বা কলকাতা দিকে ফিরতে পারা যাবে। তো আমরা যাবো বাঁ দিকে। আমরা রূপনারায়ণ নদীর ঠিক পাশেই, ডান দিকে সোনার বাংলা, বাঁদিকে হচ্ছে রূপনারায়ণ নদী। আর
এই জায়গাটা হচ্ছে রূপনারায়ণ নদীর সবচেয়ে চওড়া জায়গা, এইখানেতে ইলিশের সময় কিন্তু প্রচুর ইলিশ পাবেন। এই রূপনারায়ণ নদী পুরুলিয়া ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়ে আপনার বাঁকুড়ার মধ্যে দিয়ে দ্বারকেশ্বর নদী নামে এটা ক্রস করে বাঁকুড়াকে, এবং দেন এটা আপনার শিলাবতী ঘাটালের কাছে এসে শিলাবতী নদীর সঙ্গে এটা অ্যাটাচ হয়, এবং তারপরে এটা হুগলি নদীর সঙ্গে অ্যাটাচ হয়ে রূপনারায়ণ নামে কিন্তু পরিচিত হয়। যদি মনে করেন এখানে সকালে বা বিকেলে কোনো এক সময় আসবেন, এসে একটু টাইম স্পেন্ড করবেন, তাহলে সেটা করতেই পারেন। কোলাঘাট স্টেশনে যারা নামবেন তারা কোলাঘাট স্টেশন থেকে অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, আর যারা বাইকে আসবেন তারা কোলাঘাট ব্রিজের ঠিক আগে থেকে বাঁদিকে নিচে নেমে যাবেন। তো ওখানে বুবনদা আসছে চা নিয়ে। গুড মর্নিং, আমরা এখন চা খাচ্ছি, হেভি চা, দারুণ চা। সঙ্গে এসছে বুবনদা, এসছে এদিকে অনিন্দদা এসছে। অনিন্দদাকে যদি আগেও দেখেছেন ভিডিওতে, এদিকে অনিন্দদা, তার সঙ্গে তোমার নামটা শুভমদাও এসছে। তো চলুন এখানে চাটা খাই। তো এই হচ্ছে এখানকার টোটাল ভিউ। সো এখানে ট্রাই করছিলাম ড্রোন ওড়ানোর, কিন্তু এখানে যে হাই ভোল্টেজ তারগুলো আছে এগুলোর জন্য একটু ভয়ও লাগছে, একটু প্রবলেমও হচ্ছে। সো এখানে ভাবছি ড্রোন ফ্লাই করবো না। আমরা যাচ্ছি এখন সাহিত্য সম্রাট শরৎচন্দ্রের বাড়ির দিকে, মানে যেটা আপনার অবস্থিত দেউলটিতে, যেখানে শরৎচন্দ্র মহাশয় তার জীবনের শেষ 12টা বছর কাটিয়েছেন। তো চলুন যাওয়া যাক আগে দেউলটিতে, তারপরে ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে তার বাড়ির অবস্থা কেমন, কখন যেতে হয় না যেতে হয়, কখন সেটা ওপেন হয়, কবে ওপেন থাকে সাধারণ মানুষের জন্য, সবই দেখাচ্ছি। তো চলুন আপাতত এখান থেকে বেরোনো যাক। আর আমার ঠিক ওপরে হচ্ছে কোলাঘাটের রেল ব্রিজ। ডান দিকে চলে যাবেন আপনারা দেউলটি স্টেশনের দিকে, আর আমরা বাঁদিকে এলাম দেউলটি অটো স্ট্যান্ডের দিকে। আমরা চলে এসেছি শরৎচন্দ্র মহাশয়ের বাড়িতে। এই ডান দিকে হচ্ছে শরৎচন্দ্র মহাশয়ের বাড়ি। তো শরৎচন্দ্র মহাশয়ের বাড়ি ওপেন হবে আপনার 10টার সময়, তাই আমরা তার আগে যাচ্ছি একটু রূপনারায়ণ নদীর পাড়েতে। যে দেখতে পাচ্ছেন বাড়ির চারিদিকের পরিবেশ খুবই মনোরম পরিবেশ, পুরো গাছপালায় ঘেরা। আর আমরা যাবো ওই পাড়টায় যাব। বুবনদা চিনতে পেরে গেছে, যার জন্য খুবই আনন্দিত বুবনদা। আমরা এখন এসেছি রূপনারায়ণ নদীর সামনে। এখানে আপনার শীতকালেতে পিকনিকের জন্য জায়গা ভাড়া দেওয়া হয়, তখন যদি এগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়। এখন এগুলো ভর্তি, কিন্তু তখন এগুলো পরিষ্কার করে দেওয়া হয়, এই জায়গাগুলো পুরো ভ্যাকেন্ট থাকে তখন। তো এখানে আমরা একটু বসবো, একটু আড্ডা দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি শরৎচন্দ্র মহাশয়ের বাড়ি। তার আগে চলুন আপনারা এখানে কিছু ড্রোন শট আপনারা এনজয় করেন। আমরা এতক্ষণ ছিলাম শ্রী শরৎচন্দ্রের বাড়ির পাশে রূপনারায়ণ নদীর তীরেতে। এখন আমরা যাচ্ছি শরৎচন্দ্রের কুঠিরের দিকে। এখানেতে শরৎচন্দ্র মহাশয় তার জীবনের শেষ 12টা বছর কাটিয়েছিল। তো আমার বাঁদিকে হচ্ছে শরৎচন্দ্র কুঠি, যেটা এখন খুলে গেছে। এখন এই হচ্ছে শরৎচন্দ্র মহাশয়ের বাড়ি, যেখানে শরৎচন্দ্র মহাশয় তার জীবনের শেষ 12টা বছর কাটিয়েছিলেন। এটাকে শরৎচন্দ্র কুঠিও যেমন বলা হয়, তেমনি অনেকে শরৎ স্মৃতি মন্দিরও অনেকে বলেন।
এই হচ্ছে বাড়ির প্রধান গেট। এই যে গ্রামটা, এই বাড়িটা আছে, এই গ্রামটার নাম হচ্ছে সামন্ত গ্রাম। এখানে শরৎচন্দ্র মহাশয় 1923 সালে এই বাড়িটি তৈরি হয় এবং বাড়িটি তৈরি করতে লেগেছিল 17,000 টাকা। কিন্তু সে তখনকার দিনে এই 17,000 টাকায় অনেক ছিল। আর এই বাড়িটা তৈরি করেছিল এখানকারই লোকাল এক ওয়ার্কার, যার নাম গোপাল দাস। ভেতরে এখন শরৎচন্দ্র মহাশয় সম্পর্কে বলছেন উনি, যে উনি কোন ঘরে থাকতেন না থাকতেন সব কিছু আপনাদের শোনাবো। তার আগে যেটুকুনি আমি জানি সেটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। যদিও এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কিন্তু 1978 সালে যখন বন্যা হয় তখন কিন্তু এই বাড়িটা কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতি হয়েছিল বাড়িটার। তারপরেতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এই বাড়িটা পুনর্নির্মিত করা হয়। পুরো অরিজিনালিটি বাড়িটির এখন আছে, কিন্তু কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো ভেঙে গেছিলো, যেমন এই সামনের দালান, এটা তৈরি করা হয়। তো এরকমভাবে কিছু কিছু জিনিস তখন তৈরি করা হয়। তো চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে যে এখানকার আদি লোক, যারা এখানে থাকতেন বা যারা ওনার সঙ্গে থাকতেন, যারা পূর্বপুরুষেরা, তাদের সঙ্গে কথা বলি একবার এবং তাদের মুখ থেকে শুনি এখানকার সব গল্প। টেবিলে খাতা রাখতেন আর সোজাজি জানলাটা দেখতেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশগাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের জেঠাপক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। দোকানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে ওটা ভালসের রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর ওই সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি, শরৎচন্দ্রের নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা সেই সময় বেলজিয়াম কাঁচের আয়না, অত্যন্ত দামি কাঁচ। আর সোফাটায় বসতেন। এটা চিকিৎসা ঘর, বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। ময়ূর পুষতেন। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বনে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয় এই ফাঁকা জায়গাতে। শুধু এখানকার একবার অ্যাম্বিয়েন্সটা দেখুন, অসাধারণ লাগছে। পুরো চুপচাপ নিরিবিলি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখন আবার, যদি আমাদের যাওয়ার পালা এসে গেছে। এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে রূপনারায়ণ নদীকে। যেমন উনি বললেন যে সামনে এই লাল পাঁচিলটা আগে ছিল না, তখন রূপনারায়ণ নদী এখান থেকে সরাসরি দেখতে পাওয়া যেত ওনার পড়ার ঘর থেকে। আর উনি এখানে জীবনের শেষ 12টা বছর উনি এখানে কাটিয়ে গেছেন। এই দোতলাতেই ছিল ওনার শোয়ার ঘর। এই ডান দিকের যে ঘরগুলো সেগুলো সব হচ্ছে ওনার শোয়ার ঘর। এরকম এখানে 3খানা ঘর আছে। এদিক দিয়ে যাওয়ার জায়গাটা বন্ধ করা আপাতত, আপনাকে ঘুরেই যেতে হবে যে আসবেন এখানে আবার। আর যেমন বললো, এটা ধানের গোলা, ওইখানেতে ছিল রান্নাঘর। যেমন আমি বললাম যে বন্যার সময় কিছুটা জিনিস এখানে নষ্ট হয়েছিল, পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে সেটাকে আবার পুনর্নির্মিত করা হয়।
এখন আমি আছি শরৎচন্দ্র মহাশয়ের বাড়ির দ্বিতীয় তলাতে, মানে যেটাকে আমরা বলি ফার্স্ট ফ্লোর। আমরা এসেছিলাম আজকে রোববার দিন সকালবেলা। প্রথমে গেছিলাম আমরা কোলাঘাটে রূপনারায়ণ নদীর তীরে, দেন আমরা আবার এসেছি এখানে শরৎচন্দ্র মহাশয়ের বাড়িতে, এবং প্রথমে ছিলাম আমরা রূপনারায়ণ নদীর তীরেতে। তারপরে আমরা সেখান থেকে আসি এখন শরৎচন্দ্র মহাশয়ের বাড়িতে। তো এই ছিল আজকের দিনের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তাহলে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এতটাই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। Thank you.